আসসালামু আলাইকুম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে হচ্ছে তোমাদের সামনে আমরা গত দিনের পরে যেসব অঙ্ক, যেমন তোমার হচ্ছে বন্ধ করেছিলাম ওকে ডিয়ার লক্ষ্মীরা, দেখো তাহলে আজকে আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা 11 নাম্বার। হ্যাঁ, এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, সব সময় পরীক্ষাতে থাকে, এটা আমরা কিন্তু খেয়াল রাখবো। ওকে, 16.4। তো এখানে 11 নম্বরে তোমার যে তথ্যটা দেওয়া ছিল, 11 নম্বরে বলা হয়েছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার। এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88 বর্গ সেন্টিমিটার। বাক্সটিতে যে কাঠ ব্যবহার করা হয়েছে, কাঠের পুরুত্ব কত? তাহলে আমরা সিমিলার একটা উদাহরণ আছে, তো এখানে আমরা যদি এঁকে নেই। দেখো, এটাকে কি বলা হচ্ছে? একটা আয়তাকার কাঠের বাক্স। তো কাঠের বাক্সটা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, তখন তোমার আমরা এইরকম একটু বাইরে দিয়ে ভাবতে পারি। ওকে, এরকম কল্পনাতে নিলেই হবে। এরকম একটা কল্পনাতে নিলেই হবে। আর একটা থাকে তোমার কোথায়, এখানে, যাতে তুমি দেখতে পাও, বোঝো। তাহলে দেখো, এটা হচ্ছে কি একটা আয়তাকার কাঠের বাক্স, আমরা কিন্তু চিত্রেতে ভালো করে দেখতে পাচ্ছি। এবং এখানে এটাকে আমরা কি বলতেছি? কাঠ, তাই না? এই কাঠ ব্যবহার করা হয়েছে, এই কাঠ ব্যবহার করা হয়েছে, এই কাঠ ব্যবহার করা হয়েছে, কাঠ জায়গা। এখন তোমরা সবাই বুঝতে পারতেছ। তো এই কাঠটা কতটুকু মোটা বা পুরুত্ব মানে কতটুকু মোটা, সেটাই আমাকে বের করতে হবে। যে কতটুকু মোটা সেটাই কিন্তু এখন বের করতে হবে। তো এখানে দেওয়া আছে, তাহলে আমরা তথ্যটা কি নিব? এখানে কাঠের বাক্সের বাইরের মাপ, এটা কিন্তু খেয়াল করবা। বাইরে বলতে এই যে বাইরের বাইরের বাইরে, কাঠের বাক্সের বাইরের মাপ
তাহলে বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার তাহলে যথাক্রমে না দিয়ে আমরা সহজ করে নেই, হ্যাঁ, সিস্টেমে একটা ফেলে দিই। হ্যাঁ, বাইরের মাপ অর্থাৎ দৈর্ঘ্য a সমান 8 সেন্টিমিটার, প্রস্থ b সমান 6 সেন্টিমিটার, উচ্চতা c সমান 4 সেন্টিমিটার। এখন বাক্সটি যে কাঠ দিয়ে তৈরি, ধরি তার পুরুত্ব 1 সেন্টিমিটার। যে কাঠ দিয়ে তৈরি সেখানে পুরুত্ব আমরা কত ধরে নিলাম? 1 সেন্টিমিটার। তার মানে এখানে যতটুকু মোটা এই অংশটুকু আমরা ধরে নিয়েছি এটা x সেন্টিমিটার। যদি x সেন্টিমিটার হয় তাহলে আমরা কি লিখতে পারবো? অতএব পুরুত্ব বাদে কাঠের ভিতরের দৈর্ঘ্য, ভিতরের প্রস্থ এবং উচ্চতা সবগুলি তোমাকে বাদ দিতে হবে। পুরুত্ব 1 সেন্টিমিটার, অতএব আমরা লিখতে পারবো পুরুত্ব বাদে বাক্সের ভিতরের দৈর্ঘ্য, এবার দেখো তোমার 8 মাইনাস একবারে দিতে পারবা 2x সেন্টিমিটার। এটা তোমাকে ফাইন্ড আউট করতে হবে কিভাবে সম্ভব। আমরা তাহলে ধরে নেব এরকম বিষয়টা যে যেটা বাইরে একটা তল যদি নিয়ে ভাবি, তাহলে এখানে তোমার যেহেতু x আর এই পাশে অর্ধেক, এটা বেড়ে গেল। তাহলে আমরা x দুই পাশে বাড়বে কত? 2x। তাহলে এই 2x টা বাদ দিয়ে আমরা ভিতরে পাবো, আগে ছিল 8 মাইনাস 2x, এটা কি দৈর্ঘ্য। একইভাবে আমরা কি পাবো? প্রস্থ, তারপরে পাবো উচ্চতা। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল এত সেন্টিমিটার, ভিতরের প্রস্থ 6 মাইনাস 2x সেন্টিমিটার এবং ভিতরে উচ্চতা, এই উচ্চতাও কিন্তু তোমার বাদ যাবে, উপরে মোটা হয়েছে। তাহলে এখানে যতটুকু ছিল তার থেকে এদিকে নিচে তোমার বেড়ে গেছে, তার মানে এই উচ্চতাও তোমার কিন্তু বেড়ে গেছে। বুঝতে পারছো? এটাও কিন্তু কমে গেছে, এই বন্ধু ছিল এর ভিতরে কমে গেছে। এই জন্য উচ্চতাতেও তোমার বাদ দিতে হবে যে 4 মাইনাস 2x সেন্টিমিটার। এটাই ছিল তার বিশেষত্ব, যে যখনই বলা হয়েছে কাঠের একটা বাক্স, তার মানে এই বাক্সটা যে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে কাঠটা কিছুটা মোটা ছিল, তাহলে মোটা কতটুকু ধরে নিলাম যে x সেন্টিমিটার। তাহলে যখন আমি বাক্সটার ভিতরের দৈর্ঘ্য বের করব, এই ভিতরের দৈর্ঘ্য বের করব, ভিতরের প্রস্থ, ভিতরের উচ্চতা বের করব, তার মানে তখন তোমাকে মনে রাখতে হবে যে আমরা রাস্তার যে ক্ষেত্রফল বের করি তখন যেভাবে আমরা বিয়োগ করেছিলাম সেই রকমই হবে। দৈর্ঘ্য 8 মাইনাস 2x, প্রস্থ 6 মাইনাস 2x, উচ্চতা 4 মাইনাস 2x। ঠিক আছে? এভাবে তোমার কি হয়ে যাবে? এগুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো? অতএব বাক্সের এভাবে লিখতে পারো, ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল, ভিতরের পৃষ্ঠের ক্ষেত্রফল কি? 2 * AB + BC + CA।
এই জায়গাটাও কি একটু কঠিন, হ্যাঁ কঠিন বলতে কি ক্যালকুলেশনটা আমরা সবাই মোটামুটি ভালো পারি। তাহলে একদম বন্ধনী দিয়ে দিলাম। তাহলে ab বলতে এখানে 8 - 2x 6 - 2 ab bc ca এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা যদি বুঝে ফেলছি তাহলে আমরা শুধু ক্যালকুলেশনটা এখানে করব, চিত্রে এখন প্রয়োজন নেই। ওকে, তাহলে এখানে দেখো তাহলে আমরা এখানে বলতে পারবো যে ক্ষেত্রফলটাকে সুন্দর করে আমরা বের করে নেই ক্যালকুলেশনটা। হ্যাঁ, যে এখানে ধরো 48 -12x -16x +4x স্কয়ার। তাহলে প্রথমটার গুণফল শেষ, নিচে আবার লিখতেছি 424 -8x -12x +4x স্কয়ার। আবারও নিচে যোগ করে দিলাম, আর বাইরে তোমার কিছু একটা থাকবে। হ্যাঁ, a b b c c a এটা হলো 8 ছিল না, এটা ভুলে গেছিলাম। তাহলে এখানে 4 আর 32 মাইনাস 16x মাইনাস 8x প্লাস 4x স্কয়ার। এই তাহলে আমাদের যোগ করতে একটু সুবিধা হবে, তোমরা সুন্দর করে করে ফেলবা। যেমন এখানে 8 4 12, তাহলে 14 4 হাতে হলো 1, 4 আর 2 6, 6 4 10 মাইনাস, তুমি একবারে যোগ করে নিতে পারো, যে ক্যালকুলেটরে পুরোপুরি তুমি সুন্দর করে একটা যোগ করে নিয়ে নিলা যে এখানে কত x হচ্ছে, তোমার কোনো সমস্যা নেই। যেমন এগুলো সবই যোগ হবে, 16 12 8 বন্ধ করে থেকে আসলে 12 16 8 12 16 8 12 হচ্ছে দুইটা, 8 দুইটা 16 দুইটা, 12 দুইটা 8 দুইটা 16। তাহলে আমরা একবারে দিতে পারি যে 12 আর 20 আর 16, হ্যাঁ তাও হতে পারে 36, 36 দোকানে 72। তাহলে ইজিলি তোমার এখানে ক্যালকুলেশনে পেয়ে যেতা 36 দোকানে 72, তাহলে 72x আর 3 4 কত 12x তার শুরু হয়ে গেল। 2 দিয়ে গুণ করলে 8 20 144 24x স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে শুধু ক্যালকুলেশনটা মাথায় নেওয়া হলো যে আমরা বাইরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি, প্রস্থ হলো x সেন্টিমিটার, প্রস্থ বাদে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা বের করে ফেললাম। এরপর আমরা যে পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র, আমরা সেই সূত্র দিয়ে দিলাম। এখন আমরা সুন্দর করে এর ক্ষেত্রফলটা বের করে ফেলেছি। এখন এই ক্ষেত্রফলটা তোমার কি দেওয়া আছে, এই ক্ষেত্রফলটা দেওয়া আছে, কত দেওয়া আছে দেখো দেখি। এগুলোর আর কোনো প্রয়োজন নেই, হ্যাঁ আমরা সবগুলো জানি। তাহলে এখন তুমি লিখতে পারবা প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটায় 208 মাইনাস 144 x লিখি নাই প্লাস 24 x স্কয়ার ইকুয়াল 88। তাহলে এত কষ্ট করে তোমার এখানে একটা মাত্র সমীকরণ চলে আসলো 88। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ অলওয়েজ পরীক্ষায় থাকে।
তাহলে তুমি একবারে নিয়ে আসো 24x² 144x প্লাস 208 মাইনাস 88 ইকুয়াল 0। এবার তুমি 12 যদি কমন নিয়ে নাও 2x², 12 × 144, 12 × 10 = 120। তার মানে আরো কমন নেওয়া যেতে পারে, 2 কমন নিতে পারতাম। আর 2 নিলে কি আসবে 6x + 5, সেটা তোমরা একবারে নিতে পারবা। মিডল টার্ম করলে তোমার কি আসবে তোমার যেহেতু আমরা বড় হয়েছি x - 5 x - 1 = 0। তাহলে এখানে যে দুটো মান বের হয়ে গেল আমরা কিন্তু কি করতে পারি না, তাহলে এখানে কি বলবো, হয় x - 5 = 0 অথবা x - 1 = 0। তাহলে এখান থেকে পেয়ে যাবে x = 5 x = 1। তার মানে অতএব কাঠের পুরুত্ব 1 সেন্টিমিটার আর 5 লিখে দাও, পুরুত্ব 5 সেন্টিমিটার হতে পারে না। তোমরা একবার লিখলে সবাই, কারণ কি, কারণ উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার। তো উচ্চতার চেয়ে যদি পুরুত্ব, তার কোথা থেকে হবে, কখনোই হওয়া সম্ভব না। ওকে, তাহলে আফরাজ সায়ারা বুঝতে পারছো? ওকে, তাহলে 11 নম্বর অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমরা শিখলাম, যে অঙ্কটা একটু গুরুত্ব দিয়ে পড়লেই হবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমরা মনোযোগ দিয়ে পড়েছি এবং পরীক্ষাতে এটা খুবই খুবই আসে, এটা তোমরা খেয়াল করবা। হ্যাঁ, 12 নম্বর অ্যানাদার একটা ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা আমরা একটু বুঝবো তাহলেই হয়ে যাবে, তারপরে থেকে আমাদের ইজি অঙ্ক চলে আসবে। ওকে, সবার উঠানো শেষ, একটু সময় দিয়েছি, আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাব। 12 নম্বর প্রবলেমটা কি, তাহলে আমরা এবার একটু ভালো করে দেখি। এখানে প্রশ্নটা আমাদের পড়তে হবে, একটি দেয়ালের দৈর্ঘ্য 25 মিটার, প্রস্থ 6 মিটার, এবার পুরুত্ব দেওয়া আছে তোমার 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার, উচ্চতা 3 সেন্টিমিটার। দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা নির্ণয় করা। এটা একটু ইজি অঙ্ক, ভাবছিলাম যে আসলে তা না। তাহলে যেহেতু দেওয়ালের দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ যেহেতু জানি,
তাহলে এখানে পুরুত্ব দিয়ে আমরা কি বুঝতে পারবো যে এই পুরুত্ব দিয়ে আয়তন বের করতে পারবো। হ্যাঁ, কারণ যে ইটটা বসাবো তার আয়তন কত, তাহলে দেওয়ালের দৈর্ঘ্য জানা আছে, প্রস্থ জানা আছে, আর পুরুত্ব জানা আছে। পুরুত্ব থেকে আমরা কি পাবো, এটাই ধরে নেব যে দেওয়ালের মোটা কতটুকু পুরুত্ব, তাহলে দেওয়ালগুলো মোট কতখানি আয়তনে সেটা আমরা বের করতে পারবো। টোটাল আয়তন বের করে একটা ইটের আয়তন দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে ইটের সংখ্যাটা বের করতে পারবো। ওকে, ওকে, তাহলে দেখো 12 নম্বর খুব ইজি অঙ্ক। তাহলে এখানে একটি দেয়ালের দৈর্ঘ্য a ইকুয়াল তোমার কত দেওয়া ছিল, 25 মিটার। দেয়ালের উচ্চতা তোমার লিখাই আছে, উচ্চতা হলো 6 মিটার এবং দেয়ালের পুরুত্ব বা এটাকে তুমি কি বলতে পারবা, প্রস্থ 30 সেন্টিমিটার, যেটাকে আমরা লিখে ফেলবো অতএব দেয়ালের আয়তন। না করলেও চলবে, তাই না? আচ্ছা দেখ, একক বলে একটু ঝামেলা আছে। 0.3 এত ঘন মিটার। তো ক্যালকুলেশন করে দেখো তোমাদের রেজাল্টটা কত আসছে। 45 ঘন মিটার উত্তর আছে। উল্লেখ করে দেব একটি ইটের দৈর্ঘ্য তাহলে ইটের দৈর্ঘ্য আমরা পেয়েছি কত, ইটের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। এখানে একটু খেয়াল করবা, হ্যাঁ এগুলো ছোট অঙ্কে কিন্তু ভেজাল বেশি। সেন্টিমিটারকে তোমার তাহলে কি বানাতে হবে, মিটার বানাতে হবে, এটা তোমার কিন্তু খেয়াল রাখতে হবে। যে দেখে মনে হবে আমরা এত ছোট অঙ্ক কেন দিয়েছি, তাহলে নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা আছে। দেখো দৈর্ঘ্য সেন্টিমিটার, তাহলে মিটার বানাতে হবে 0.1 মিটার। এরপরে প্রস্থ, প্রস্থ তোমার দিয়েছে 5 সেন্টিমিটার। দেখো সবগুলি ভাবে দেওয়া আছে, প্রস্থ
তো আসেন তো ওই যে নাসের স্যার ঢোকে স্ক্রিন গুলো তো এত মিটার ওকে তাহলে প্রস্থ হলো এত মিটার তোমরা আমায় করে ফেলবা এবং এখানে লিখে জায়গা নেই যেহেতু উচ্চতা সি উচ্চতা কত দেওয়া আছে দেখো এই যে 3 সেন্টিমিটার 3/100 0.05 হবে তোমরা কিন্তু কেউ কিছু বলোই না না এটা ঠিক আছে তাহলে এটা যেহেতু 5 দ্বারা ভাগ করতে 0.05 হবে এটা দেখো 0.03 হবে এটা তোমাদের এরপর ইটের আয়তন অতএব একটি ইটের আয়তন 0.1 0.05 0.03 ক্যালকুলেশনে তোমার কত আসবে তাহলে পয়েন্ট 3.15 তাই না আর দিকে তিনটা শূন্য তিন পাঁচা 15 তাহলে 2 আছে 4 আর 5 এত ঘন মিটার তাহলে এখানে আসলে মূল বিষয়টা হচ্ছে যে অনেক ইজি অঙ্ক একটু ধারণা যে দৈর্ঘ্য প্রস্থ আর পুরুত্বকে আমরা প্রস্থ ধরতেছি উচ্চতা যেহেতু দেওয়া আছে তাহলে দেয়ালের আয়তন বের হয়ে গেল এবার যে ইট দিয়ে দেওয়ালটা ঘেরাও করা হবে তাহলে ওই একটা ইটের আয়তন বের হয়ে গেল এখন আমি যদি ইটের সংখ্যা বের করতে চাই টোটাল আয়তনকে কি করতে হবে একটি ইটের আয়তন দ্বারা ভাগ করতে হবে তাহলে একবার লিখে দিতে পারবা নির্ণয় ইটের সংখ্যা নির্ণয় ইটের সংখ্যা দেয়ালের আয়তন ভাগ একটি ইটের আয়তন দেয়ালের আয়তনকে একটি ইটের আয়তন দ্বারা ভাগ করো তাহলে আয়তন পেয়েছি আমরা 45 আর ইটের আয়তন হলো 45 1 2 3 4 5 আর নিচে একবারে 15 দিয়ে দিলাম 3 দিয়ে 1 2 3 4 5 এতগুলো ইট লাগবে
লক্ষ ইটের দরকার, বিশাল ব্যাপার, দেখছো তো? তাহলে এখন যদি একটি ইটের প্রাইস দেওয়া থাকতো তাহলে তো আমরা সুন্দর করে কি করতে পারতাম, তাহলে কত খরচ হতো সেটাও কিন্তু আমরা বের করতে পারতাম, তাই না? টিভিতে দেখাইছি, একটু সময় লাগতেছে, সবাই জানতে চান। না না না, পরে পরে ক্লাস নিচ্ছে, ভিডিও করতেছে তো। তাহলে অনেক ইজি অঙ্ক, শুধু মাথায় রাখবো যে আমাদের মিটার দেওয়া ছিল, সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, এটাই ছিল আমাদের এখানে মূল একটা শেখার বিষয়, আর এমন কিছু না, নাথিং এলস। এবার তাহলে তোমরা চলে যাও 13 নাম্বার। এগুলো এখন তোমাদের পরীক্ষা আসার মতো প্রশ্ন, হ্যাঁ, ছোট ছোট প্রশ্ন, একটু মেধা খাটিয়ে তোমরা সুন্দর করে অ্যান্সারগুলো বের করবা। একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়া আছে। তো পৃষ্ঠতল মানে আমরা কি জানি, সমগ্র তল। আর যদি ঘনক হয়, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা কি দেখেছি গতদিন, 6a² বর্গ একক, হ্যাঁ, যদি তিনটাই সমান, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল দেওয়াই আছে, তাহলে কর্ণের দৈর্ঘ্য, তো ঘনকের কর্ণের দৈর্ঘ্য আমরা জানি, সুন্দর করে কিন্তু এটা আমরা বের করতে পারবো। তবে এগুলি পরীক্ষায় থাকে, বুঝছো, ছোট ছোট অঙ্কগুলি কিন্তু পরীক্ষায় থাকবে, এটা আমার মাথায় রাখলেই হয়ে যাবে। ধরি ঘনক আকৃতির বস্তুর, তুমি একবারে সরাসরি নিয়ে নাও যে ধার a সেন্টিমিটার। ঘনক আকৃতির বস্তুর ধার যদি আমি a সেন্টিমিটার ধরি, তাহলে অবশ্যই আমি ধার মানে কি, এটাই দৈর্ঘ্য, এটাই প্রস্থ, এটাই উচ্চতা, ধার হচ্ছে a সেন্টিমিটার। অতএব ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা কি জানি, 6a² বর্গ সেন্টিমিটার। অবশ্যই লিখতে পারবো প্রশ্ন মতে 6a² = 24, মানে 2400 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে ইজিলি যদি এটাকে 6 দ্বারা ভাগ করি, 4 6 24 400, তাই না, a = 20 ধনাত্মক মান নিয়ে, তার মানে বলা যাবে অতএব ঘনকের ধার 20 সেন্টিমিটার। এরপর লিখলাম আমরা জানি ঘনকের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি সূত্র,
√2a সেন্টিমিটার দিলাম। তাহলে আমরা এর মান জানি 20√2 সেন্টিমিটার। তাহলে আমরা কখনোই কিন্তু এই রেজাল্ট দেব না। ও আমরা তো √3 ছিল না, ভুল দিয়েছি। বর্গের কর্ণের দৈর্ঘ্য এটা, হ্যাঁ সরি, যেহেতু ঘন এর কর্ণের দৈর্ঘ্য কি √3a আর বর্গ হলে √2a। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য a √3 আর 20√3। তাহলে রেজাল্টটা বের করো। এই রেজাল্টটা হলো তোমার রেজাল্ট আসবে 34.641। অবশ্যই কি লিখতে হবে, প্রায় 34.641 সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে তোমার কি কর্ণের দৈর্ঘ্য। তো এরকম ইজি অঙ্ককে এগুলো ম্যাক্সিমাম টাইমে তোমরা দেখবে যে অবজেক্টিভে খুঁজে পাবা। তো সূত্রগুলো যাতে আমরা কখনো ভুল না করি এটা মাথায় রাখলেই তোমার একদম পানির মতো এগুলো হয়ে যাবে। ওকে, এবার তাহলে আমরা যাই আর অ্যানাদার অঙ্কে 14 নম্বর। এখন একটু ডিফারেন্ট ওয়েতে চলে আসলাম। এটা অনেক ইজি ছিল, আমরা একটু চেষ্টা করবো তাহলে দেখো এগুলো কিন্তু খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি পারবো এবং ভালো এগুলো তোমাদের একটা সুন্দর ইনফরমেশন দিয়ে আমরা চেষ্টা করতেছি যে এই মাসের 25 তারিখ থেকে তোমাদের ছোটো ছোটো করে পরীক্ষা, পরীক্ষার সিলেবাস এবং রুটিন কিভাবে হবে এটা তোমাদেরকে জানানো হবে। তো আমরা চেষ্টা করতেছি যে যেহেতু তোমাদের ম্যাক্সিমাম বই প্রায় শেষ, ওকে, যে 25 তারিখ থেকে আমরা তোমাদের পরীক্ষা নেওয়া শুরু করবো। পরীক্ষাটা এভাবে থাকবে যে ধরো যে সপ্তাহে 2 দিন বা 3 দিন আমরা পরীক্ষা নেবো আর 3 দিন ক্লাসটা রাখবো, ঠিক আছে। তোমাদের তো 4 দিন আসলে এখন ক্লাসের প্রয়োজন নেই। 3 দিন আমাদের ক্লাস রাখলাম আর 3 দিন আমরা পরীক্ষা দিলাম, আর তোমাদের হাতটাও চালু রাখা প্রয়োজন। আর তোমাদের এটাও মনে রাখতে হবে যে পরিস্থিতি একটু স্বাভাবিক হলে কারেন্ট যারা এসএসসি পরীক্ষাতে তাদেরও হবে, ইন্টারও হবে এবং সাধারণত তোমাদের হওয়ার সম্ভাবনাটা 99%। সো তোমাদের কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নেই। তো আমরা ইতিপূর্বে যা শিখেছি আমরা যদি এটা একটু প্র্যাকটিসে না নিয়ে আসি, প্র্যাকটিসের পূর্ব শর্তই হচ্ছে পরীক্ষা দিতে হবে, তাহলেই কিন্তু পারবো। তো পরীক্ষাগুলো যদি আমরা একটু বেশি মার্কসে নিয়ে নিই, আমরা দেখি ওইভাবেই সাজাচ্ছি রুটিনটা, সাজিয়ে তোমাদের খুব শীঘ্রই সিলেবাস এবং রুটিন সহ দিয়ে দিব যাতে তোমরা 25 তারিখ থেকে পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারো। ওকে, তো যাক, এখন হচ্ছে যে পরবর্তী অঙ্কগুলো এবার অ্যানাদার ওয়ে নিয়মের অঙ্ক, সেটা হচ্ছে যে 14 নম্বরে তোমার বলা আছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। 12 প্রশ্নটা কি এখানে, 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাসার্ধ এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয় করো। তার মানে বেলুনের সব তথ্য কিন্তু আমরা জানি, তবে এখানে তুমি একটা বেলুন যদি এঁকে নাও, একটা বেলুন এঁকে নিলাম। ওকে, তো এই বেলুনের উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার বলে দেওয়া হয়েছে এখানে, এইচ হচ্ছে 12 সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তার মানে আর কোনো কিছু তোমার প্রয়োজন নেই, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। এরকম ছোট ছোট অঙ্ক তোমার ফর অবজেক্টিভ, এগুলো সাবজেক্টিভে দিবে না, যদি সাবজেক্টিভে দেয় মনে রাখবে যে এগুলো অবশ্যই 2 মার্কসের জন্য পথে দেওয়া থাকতে পারে। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। তাহলে আমরা বলতেছি এখানে একটি বেলুনের উচ্চতা h সমান 12 সেন্টিমিটার এবং ভূমির ব্যাসার্ধ কথা উল্লেখ করে দিবা, ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এরপরে কি দিলাম আমরা জানি বেলুনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল twice pi r into h plus r। এটা মনে রাখাটাই হচ্ছে তোমার বড় কাজ। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে মনে রাখবো, দেখো এখানে 2 into
5 ইন্টু পাই, পায়ের মানটা পরে বসাই, এখানে ধরো 12 প্লাস 5, তার মানে 5 দুগুণে 10 ইন্টু 17 ইন্টু পাই, অর্থাৎ 170 পাই। তাহলে শেষে গিয়ে যদি মানটা তুমি বসাই দাও 170 ইন্টু 3.1416 এত বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে এখানে রেজাল্টটা শুধু আমরা সুন্দর করে দেখে বসাই দেব, তাহলে হয়ে গেল। রেজাল্ট হলো তোমার উচ্চতলের ক্ষেত্রফল 534.072, এত বর্গ সেন্টিমিটার। এবং আয়তন, আয়তনের ফর্মুলা আমরা জানি, আয়তন কি হবে, ভূমির ক্ষেত্রফলকে উচ্চতা দিয়ে গুণ, পাই আর স্কয়ার 8। তাহলে উত্তরটা যদি আমরা এখানে বসায় দেই, রেজাল্ট পেয়ে যাব 942.48। এত ঘন সেন্টিমিটার প্রায় লিখে দেব। এই হচ্ছে তোমাদের দেখো সিম্পল অঙ্ক, যেগুলো দেখে তোমাদের মনটা কিন্তু এমনিতেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, তো আমাদের হাতে যে সময় আছে, আমরা আসলে আর একটা আমাদের করার প্রয়োজন নেই, অল্প করেই থাক, আমাদের তো আর একটা বা দুটো ক্লাস লাগবে। হ্যাঁ, যাতে বাকিগুলো আমাদের শেষ করা যায়। বাকিগুলো অনেক ইম্পর্টেন্ট অঙ্ক। এছাড়া এখানে যে সৃজনশীলগুলো দেওয়া আছে সবগুলোই কিন্তু আমরা করব। হ্যাঁ, আমরা ধারাবাহিকভাবে সবগুলোই করবো, যাতে আমাদের বিন্দুমাত্র কোনো সমস্যা যেন না হয়। ভালো করে ক্লাসগুলো দেখবে মনোযোগ দিয়ে এবং বোঝার চেষ্টা করবে, তাহলে আশা করি তোমরা সুন্দর করে এগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ।